তার আগে আসানসোলে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে কালো পতাকা, বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে ঘিরে বিক্ষোভ, কালো পতাকা। দেখুন সেই ছবি, আসানসোলের প্রার্থী, বিজেপি প্রার্থী। সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে গো ব্যাক স্লোগান, বিক্ষোভ। কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, কেন এরকম পরিস্থিতি হলো? সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং শত্রুঘ্ন সিনহার মধ্যে পার্থক্য কতটা, ব্যবধানে? দেখো, প্রায় 50,000-এরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এবং সকাল থেকে যেভাবে ফলাফল বেরোচ্ছিল, প্রথমে বিজেপির পক্ষে গেলেও ফলাফল, পরে কিন্তু সেই ফল উল্টে যায়, একেবারে তৃণমূলের পক্ষে চলে আসে। এবং ধাপে ধাপে যেভাবে ফলাফল বেরোচ্ছিল তৃণমূল এগিয়ে থাকে। এবং সেই যখন ফলাফল দেখে, তখনই সুরেন্দর সিং আলুওয়ালিয়া আসানসোলের ইঞ্জিনিয়ারিং কলেজে গণনা কেন্দ্রে তিনি যখন আসেন, তখনই এই উচ্ছ্বাস, যেভাবে ফলাফল বেরিয়ে আসছে তৃণমূলের পক্ষে, সেই উচ্ছ্বাস না সামলাতে পেরে কিন্তু বিজেপি প্রার্থী সুরেন্দর সিং আলুওয়ালিয়াকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং জয় বাংলা স্লোগান দিতে শুরু করা হয়। কত রাউন্ড শেষ হয়েছে গণনা? কত রাউন্ড বাকি আছে এখনো দীপক? এখনো 6 রাউন্ড বাকি আছে গণনা। আসানসোল লোকসভা কেন্দ্রের গণনা ফলাফল বেরিয়েছে, তাতেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা আশাবাদী যে এই ফল যেভাবে এগিয়ে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার জয় নিশ্চিত। তাই বিজেপি প্রার্থীকে ঘিরে এই বিক্ষোভ স্লোগান দেওয়া শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা। ধন্যবাদ। তমলুক লোকসভা কেন্দ্রে, যেটা শিবাজিদা জিজ্ঞেস করছিলেন, 15,850 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী। আরামবাগে মিতালি বাগ ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে 31,263 ভোটে এগিয়ে মিতালি বাগ। রায়গঞ্জে কার্তিক চন্দ্র পাল বিজেপি প্রার্থী 26,726 ভোটে এগিয়ে। এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, আসানসোলের ছবি দেখালাম, আসানসোলে 50,000 ভোটে এগিয়ে শত্রুঘ্ন সিনহা। আর আরও একটি রয়েছে জলপাইগুড়িতে, বিজেপি প্রার্থী, তিনি 58,581 ভোটে এগিয়ে। জলপাইগুড়ি নিয়ে খুব আশা ছিল তৃণমূলের, সেই জলপাইগুড়ি ফিরিয়ে দিল তো বলা যায়। কত? 58,581। দেখুন, আমি আপনাদের বলবো যে আশা তো আমাদের আশা রাখতেই হবে। মানুষ যেভাবে দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছেন, জলপাইগুড়ির ক্ষেত্রে যদি আমাদের কোথাও কিছু ভুলভ্রান্তি থাকে সেগুলো আমাদের শুধরে নিতে হবে। কিন্তু যে সিটগুলো আরামবাগের মতো সিট মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছেন, আমাদের বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত সিট তৃণমূল কংগ্রেস রিকভার করছে। এখান থেকে পরিষ্কার যে পশ্চিমাঞ্চল মানে জঙ্গলমহল থেকে শুরু করে একদম পাহাড় পর্যন্ত, কোচবিহার পর্যন্ত, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা বেড়েছে। আর সেখান থেকে প্রমাণিত হয় মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 1 দশক ধরে যে সার্ভিসটা মানুষকে দিয়েছেন। আর উল্টো দিকে বিজেপি, আমরা যে কথা বলেছিলাম বাংলা বিরোধীদের বিসর্জন, বাংলায় কার্যত বাংলা বিরোধীদের বিসর্জন হয়েছে। বাংলা বিরোধী কারা? বিজেপি। আচ্ছা, কনিনিকাদির কাছে প্রশ্নটা যেটা শেষ করিনি, যে আপনাদের ভূমিকা কি হবে? 1 নম্বর কথা একটা বলি, তা আমরা তো প্রথম থেকে একটা বিজেপি বিরোধী মানুষ যাতে এক জায়গায় আসেন সর্বভারতীয় ক্ষেত্রে, প্রথম থেকে সেই লড়াইয়ে তো সিপিআইএম ছিল। মতাদর্শগতভাবে জন্মলগ্ন থেকে সিপিআইএম সাম্প্রদায়িকতা বিরোধী, বিজেপির মতাদর্শ, আরএসএস এর মতাদর্শ বিরোধী। সেই কারণে আরএসএস তার পত্রিকায়, তার মুখপত্রে দেখবেন যে গত 2-3টে আগেও কিভাবে কমিউনিস্টদের আক্রমণ করেছে, কিভাবে, এটা তো স্বাভাবিক, এটা ওদের ঘোষিত শত্রু আরএসএস এর। ফলে এই লড়াই তো আছে, এই লড়াইয়ে অবশ্যই বামপন্থীরা যা সুনির্দিষ্ট ভূমিকা নেয়ার বিজেপির বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, আমার দেশের সংবিধানের পক্ষে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে, সামাজিক ন্যায়ের পক্ষে, সে ভূমিকা নিশ্চিত করে নেবে। বলছি, তাহলে বামপন্থীরা তৃণমূল যদি সরকারে যায়, সরকার সমর্থন করে, তাহলে বামপন্থীরা তৃণমূলের সঙ্গে থাকবে? আমাদের নেতৃত্ব ঠিক করবেন, কিন্তু বারবার বলেছি আমরা যে আমরা তো বিজেপি বিরোধী লড়াই থেকে কখনো সরে আসতে পারবো না, কোনোদিন না। আমরাই তো এই লড়াই বাড়ি বাড়ি একজোট হচ্ছে বিজেপির বিরুদ্ধে। তো বৃত্ত আপনারা পূর্ণ করবেন,
সঙ্গে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, আমরা যেটা এতদিন ধরে বলছিলাম একটা ছুতমার্ক ছিল, উনি স্টেজে থাকলে আমি থাকবো না, এ থাকলে থাকবো না, এই রকম একটা অদ্ভুত ফ্যালাসির মধ্যে বাঙালিকে আবার পড়তে হলো। এটা তার ফল। কিন্তু রাজ্যে তো আলাদা আলাদা, রাজ্যের এটা রাজ্যে অদ্ভুত আলাদা রকম। আলাদা। সেই মমতা ব্যানার্জির সেই ওই এখানে কুস্তি এখানে দোস্তি যে তত্ত্ব চলতো যখন উনি বিরোধী নেত্রী ছিলেন, ঠিক একই জিনিস আবার দেখবো। ওকে, এবার কিন্তু একটু বিভিন্ন সেটা রাজ্যেই কত দেখুন, অবধি হবে, সেটা গোটা কত রাজ্যের দেশ? ক্ষেত্রে দেখুন এই বিভিন্ন তিনটে দল- রাজ্যে এটা আছে, আমাদের বলে শুধু না, বিভিন্ন রাজ্যে এটা আছে যে রাজ্যের পরিস্থিতি যা, আবার সর্বভারতীয় ক্ষেত্রে অন্য। একদম, এটা এখন- বিভিন্ন এখন তো রাজ্যে তাই আছে। হয়ে গেছে। এটা তো BJP শুধু আমাদের রাজ্যে নয়, কেরলেই আছে। এছাড়াও আছে, এছাড়াও আমি একটু আছে। বর্ধমান দুর্গাপুরে যাই, দিদি, দিলীপ আমার ঘোষের এক- খবরে যাই। দিলীপ ঘোষ 1,11,000-এরও বেশি ভোটে পিছিয়ে রয়েছেন, 1,11,000-এরও বেশি ভোটে। কীর্তি আজাদ জিতে যাবেন নিশ্চয়ই শিবাজিদা। এক্ষেত্রে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে নিয়ে যাওয়া কৌশলগতভাবে কতটা ভুল করেছে কিনা আদৌ বিজেপি? কৌশলগত ভুল করে করার থেকেও যে কথাটা আরএসএস বিজেপির অন্দর থেকে, বিশেষ করে দিলীপদার অনুগামী যারা আছেন, তাদের মনে অন্তত এই প্রশ্ন যাচ্ছে, হয়তো প্রকাশ্যে তারা বলবেন না, যে এটা কি ষড়যন্ত্র করে তাকে নিয়ে যাওয়া হয়েছে? অর্থাৎ কৌশলটা কি এটা ছিল যে তাকে সরিয়ে দিলেও এমন একটা ফাইটে নিয়ে গেল যেখানে হয়তো তিনি হেরে যেতে পারেন, তার যে জায়গাটা হয়তো তিনি থাকলে হয়তো ফাইট দিয়ে, কেননা তিনি ওখানে তার চেনেন, একদম তিনি বলেছেন মেদিনীপুরের লোক, বারবার, মন প্রাণ ঢেলে রেখে সমস্ত এসেছিল ঢেলে ওখানে। তিনি এত গ্রামে গ্রামে প্রচার করেছেন। আমি জানি না কোন স্ট্র্যাটেজিতে, কোথা থেকে কোন একটা নাকি সিআইডি না কার একটা তথ্যে দেখা গেল 1.5 লাখ ভোটে নাকি হেরে যাবেন দিলীপ বাবু, সেই জন্য তাকে নিয়ে যাওয়া হলো। যিনি এখন অভিষেক কিছু রয়েছেন বলতে চান না। তিনি শান্তিতে কতটা থাকতে পারবেন তার কুঞ্জে, সেটা জানি না। সমস্যাটা হচ্ছে যে রাজনীতিতে দিলীপ বাবু আমাদের একদম মানে বিরুদ্ধ পক্ষের, এবং সেই আদর্শগত পার্থক্য থাকবে, কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই। দিলীপ ঘোষ কিন্তু মানে সিআরপিএফ নেওয়া নেতা নয়। দিলীপ ঘোষ এইখানে তখন বিজেপি করেছেন যখন বিজেপি শূন্য ছিল। সমস্যা হচ্ছে এই তৃণমূলীকৃত বিজেপির আবহে, সে সপ্তর্ষি হোক কি দিলীপ ঘোষ, সবাই প্রান্তিক হয়ে গেছে। এমন এমন লোক সিআরপিএফ পেয়েছে যাদের কথা ছেড়ে দাও। আর তুমি লাস্টে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করছিল সপ্তর্ষি, এই যে এখানে মানে এখানে কুস্তি ওখানে এটা, বিভিন্ন জায়গায় সপ্তর্ষি দোষ। রাজনীতির ছাত্র। সপ্তর্ষির অবশ্যই মনে আছে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যখন ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে লড়াই হচ্ছে, একদিকে জনসংঘ অন্যদিকে বামপন্থী, তার জন্য এক পক্ষকে সাবার পাক্কার, অন্য পক্ষকে স্টালিন পড়তে হয়নি। ওকে, আমি সপ্তর্ষির কাছে যাবো। দিলীপ ঘোষ নিয়ে, দিলীপ ঘোষই তো 18টা সিট করে দিয়েছিলেন, কিন্তু ঠিক 2024 কি কপালের ফের নাকি দলের ফের, সেই দিলীপ লবিজমের ঘোষকে শিকার। নিয়ে খেলাধুলা চললো। দিলীপ ঘোষ আজকে হেরে যাচ্ছেন লক্ষেরও বেশি ভোটে। তোমাদের দলের দেখুন- ক্ষতি নয়? দেখুন, একটা জিনিস বলছি, দিলীপদা কোথায় দাঁড়াবেন এটা দিলীপদা ঠিক করতে পারেন না, এটা দল ঠিক করবে। দলের মনে হয়েছিল উনাকে বর্ধমান দুর্গাপুরে আনার, দল সেটা ঠিক করেছেন। উনি পার্টির অনুগত, উনি তার মতন শিবাজিরা জায়গায় একটা এসে কাজ করেছেন। ষড়যন্ত্রের তত্ত্ব এই বললেন। ষড়যন্ত্রের তত্ত্ব আমরা তো বলতে পারবো না, আমাদের কাছে জানা নেই এরকম তত্ত্ব উনি কোথা থেকে কিন্তু পেলেন। ক্ষতি কিনা সংসদীয় Political রাজনীতিতে? lobbyism সংসদীয় তো এটা। রাজনীতিতে Political lobbyism। হ্যাঁ। দিলীপদা মেদিনীপুর থেকে এসে আজকে লড়েছেন বর্ধমান দুর্গাপুরে, এটা পার্টির সিদ্ধান্ত, পার্টির অনুগত সৈনিক সেটা কাজ করবেই। আমাদের তো আর রিভোল্ট আমরা করতে পারি না, কখনো বলতেও পারি না, ওটা আমাদের সংস্কার নয়। Okay. পার্টি যেটা মনে করবে সেখানে সে লড়বে, সে যে জায়গায় নিয়ে যাবে। আপাতত দিলীপ ঘোষ Interesting কথা পিছিয়ে বললো সপ্তর্ষি, হ্যাঁ। মনে থাকলেও বলতে পারে না, রিভোল্ট করতে পারে না। 1 লক্ষেরও বেশি ভোটে পিছিয়ে দিলীপ ঘোষ এবং কীর্তি আজাদ এগিয়ে। হেডলাইন্সের পরেই ফিরে আসছি।